আজকে পর্যন্ত পৃথিবীতে উদ্ভিদ শনাক্ত করা হয়েছে 4 লক্ষ প্রজাতির, প্রাণী শনাক্ত করা হয়েছে 13 লক্ষ প্রজাতি। এখন এই যে পৃথিবীতে এত জীব, এই জীবদেরকে ভাগ করার জন্য অনেক বিজ্ঞানী অনেক চেষ্টা করেছে। সেডিমিনাসের টার্গেট বা লক্ষ্য একটাই, এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা। তার জন্য এই সেডিমিনাস জীবজগৎকে সহজভাবে জানার জন্য পৃথিবীর অনেক বিজ্ঞানী অনেক চেষ্টা করেছিল। সবার প্রথমে কাজ করা শুরু করেছিল বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। সবার প্রথমে কাজ করা শুরু করেছিল বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। সবার প্রথমে কাজ করা শুরু করেছিল বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস এই জীবজগৎকে ভাগ করেছিল দুই ভাগে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা প্রাণী জগৎ। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের সময়কাল মানে হচ্ছে 1700 সাল। অ্যাপ্রক্সিমেট 17 সালকে বলা হয় বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের সময়কাল। সেটা থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এই শ্রেণীবিন্যাসটা টিকে ছিল। বিংশ শতাব্দী মানে হচ্ছে 1900 সাল, বিংশ শতাব্দীর মাঝামাঝি মানে হচ্ছে 1950। অ্যাপ্রক্সিমেট 1950, বিংশ শতাব্দীর মাঝামাঝি মানে বলতে পারি অ্যাপ্রক্সিমেট 1950 সাল পর্যন্ত। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস আমাদেরকে বলেছিল এই পৃথিবীতে দুই ধরনের জীব, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। 1700 সালে মানুষ জানতো না যে গাছ একটা জীব। 1700 সালে মানুষ জানতো না যে এই পৃথিবীতে দুই ধরনের জীব, উদ্ভিদ আর প্রাণী। তোমাদেরকে জিজ্ঞাসা করলেই, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে জীব কয় ধরনের, তোমরা বলবা জীব দুই ধরনের, উদ্ভিদ আর প্রাণী। কিন্তু এই জীব যে দুই ধরনের, উদ্ভিদ আর প্রাণী, এটা 1700 সালে কেউ জানতো না। এটা আমাদেরকে বলেছিল বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1700 সালে আমাকে বলেছিল, বাবা জীব তো দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। আমি বললাম ঠিক আছে। তাহলে ক্যারোলাস লিনিয়াস 1700 সালে জীবজগৎকে দুই ভাগে ভাগ করেছিল। এই শ্রেণীবিন্যাসের নাম হচ্ছে টু কিংডম ক্লাসিফিকেশন। 1700 সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের এই শ্রেণীবিন্যাসকে বলা হয় টু কিংডম ক্লাসিফিকেশন। অর্থাৎ 1700 সালে ক্যারোলাস লিনিয়াস এই জীবজগৎকে ভাগ করেছিল দুই ভাগে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। বিজ্ঞানী আরএইচ হুইটেকার আসলো এই বিংশ শতাব্দীর মাঝামাঝি একটু পরে, মানে 1950 এর একটু পরে, 1969 সাল। বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ক্যারোলাস লিনিয়াসের এই শ্রেণীবিন্যাস টিকে ছিল। মাঝামাঝি থেকে হচ্ছে এটা বাদ হয়ে গেল। মাঝামাঝির একটু পরে 1969 সালে আসলো আরএইচ হুইটেকার। হুইটেকার বলতেছে ক্যারোলাস লিনিয়াসকে বলো এই পৃথিবী থেকে দুই ধরনের জীব আছে? না, পৃথিবীতে জীব আছে মোট 5 ধরনের। বিজ্ঞানী হুইটেকার বলতেছে, বিজ্ঞানী হুইটেকার 1969 সালে আমাকে বলেছে এই পৃথিবীতে জীব আছে মোট 5 ধরনের। বিজ্ঞানী আরএইচ হুইটেকার 1969 সালে আমাকে বলেছে এই পৃথিবীতে জীব হবে 5 ধরনের। না, জীব দুই ধরনের নয়, জীব আছে মোট 5 ধরনের। বিজ্ঞানী হুইটেকার বলতেছে এক ধরনের জীবকে আমরা বলবো মোনেরা, আরেক ধরনের জীবকে আমরা বলবো প্রোটিস্টা, আরেক ধরনের জীবকে আমরা বলবো ফানজাই, আরেক ধরনের জীবকে আমরা বলবো প্ল্যান্টি, আরেক ধরনের জীবকে বলবো অ্যানিমিলিয়া। তাহলে বিজ্ঞানী আরএইচ হুইটেকার বলতেছে না না না, জীব তো দুই ধরনের নয়, জীব হবে মোট 5 ধরনের, মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া। তাহলে এই পৃথিবীতে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম শ্রেণীবিন্যাস করা শুরু করলো। শ্রেণীবিন্যাস করা কেন দরকার? এই পৃথিবীর এত জীব, এই পৃথিবীতে এত জীব যদি সহজভাবে জেনে যেতে পারি নিমিষের মধ্যেই, এই পৃথিবীর এতগুলা জীবকে যদি মুহূর্তের মধ্যে শিখে ফেলতে পারি, কি মজা হবে না? হ্যাঁ, মুহূর্তের মধ্যে শেখার জন্য এই শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অনুভব করেছিল ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস একজন প্রকৃতি বিজ্ঞানী, যিনি শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা সবার আগে অনুভব করেছিল। ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে ভাগ করেছিল দুই ভাগে। উনার শ্রেণীবিন্যাসকে বলা হয় টু কিংডম ক্লাসিফিকেশন। উনি এই পৃথিবীর জীবজগৎকে ভাগ করেছিল দুই ভাগে, উদ্ভিদ আর প্রাণী। ক্যারোলাস লিনিয়াসের এই শ্রেণীবিন্যাস টিকেছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত, মানে 1950 সালের মাঝামাঝি, মানে মোটামুটি এই সময় পর্যন্ত। 1969 সালে বিজ্ঞানী আরএইচ হুইটেকার এসে বলে না, ক্যারোলাস লিনিয়াস ভুল বলেছে, এই পৃথিবীতে দুই ধরনের জীব নেই, এই পৃথিবীতে জীব আছে মোট 5 ধরনের। বিজ্ঞানী আরএইচ হুইটেকার বলতেছে না, ক্যারোলাস লিনিয়াস মিথ্যা কথা বলেছে তোমাকে, এই পৃথিবীতে জীব আছে মোট 5 ধরনের। ব্যাকটেরিয়াদেরকে নাম দিয়েছে উনি মোনেরা, ব্যাকটেরিয়াদেরকে নাম দিয়েছে মোনেরা, শৈবালদেরকে নাম দিয়েছে প্রোটিস্টা, ছত্রাকদের নাম দিয়েছে ফানজাই, উদ্ভিদকে নাম দিয়েছে প্ল্যান্টি, প্রাণীদের নাম দিয়েছে অ্যানিমিলিয়া। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বলেছিল উদ্ভিদ আর প্রাণী মানে প্ল্যান্টি আর অ্যানিমিলিয়া। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ছত্রাক খুঁজে পায় নাই, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শৈবাল খুঁজে পায় নাই, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ব্যাকটেরিয়া খুঁজে পায় নাই। বাতিল করে দিলাম বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে। 1969 সালে আমরা সাপোর্ট করি বিজ্ঞানী আরএইচ হুইটেকারকে। বিজ্ঞানী আরএইচ হুইটেকার বলেছে পৃথিবীতে জীব হবে মোট 5 ধরনের। ব্যাকটেরিয়া হচ্ছে মোনেরা, শৈবাল হচ্ছে প্রোটিস্টা, ছত্রাক ফানজাই, উদ্ভিদ প্ল্যান্টি, প্রাণী অ্যানিমিলিয়া। জীবজগতে
জীব হচ্ছে 5 ধরনের, জীব জগতে জীব হচ্ছে 5 ধরনের, পৃথিবীব্যাপী সবাই মেনে নিল জীব জগতে জীব হচ্ছে 5 ধরনের। 1969 সালের পর 5 বছর পর 1969 সালের পর 5 বছর পর 1974 সালে আসলো বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার, সরি মার্গুলিস। 1974 সালে আসলো বিজ্ঞানী মার্গুলিস। 1974 সালে আসলো বিজ্ঞানী মার্গুলিস। বিজ্ঞানী মার্গুলিস বলছে যে হুইটেকার যে 5 ধরনের জীব বলেছে এই পৃথিবীতে, জীব 5 ধরনের ঠিক আছে, জীব 5 ধরনের ঠিক আছে, কিন্তু হুইটেকার একটা জিনিস তো দেখে নাই যে এই 5 ধরনের জীবের মধ্যে একটা হচ্ছে আদি কোষ, আরেকটা হচ্ছে উন্নত কোষ। আদি কোষ মানে যার অনুন্নত নিউক্লিয়াস, উন্নত কোষ মানে যার উন্নত নিউক্লিয়াস। প্রোক্যারিওটা মানে আদি কোষ, ইউক্যারিওটা মানে উন্নত কোষ। প্রোক্যারিওটা বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার যে শ্রেণীবিন্যাস দিয়েছিল, বিজ্ঞানী মার্গুলিস বলতেছে হুইটেকারের শ্রেণীবিন্যাসটিকে আরেকটু সুন্দরভাবে সাজিয়ে দেই। জীবজগৎকে ভাগ করা যায় দুইটা সুপার কিংডমে। প্রোক্যারিওটা মানে হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, ইউক্যারিওটা মানে উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। প্রোক্যারিওটা মানে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, ইউক্যারিওটা মানে উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। প্রোক্যারিওটা হচ্ছে মোনেরা, আর বাকি 4টা রাজ্য হচ্ছে ইউক্যারিওটা। বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার বলতেছে হুইটেকার 5টা রাজ্য খুঁজে পাইলো, আর তার রাজ্যে আদি আর উন্নতকে একটু ভাগ করে দিলে পারতো না? 5 বছর পর 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস এসে হুইটেকারকে বাতিল করে দিল। উনি বলল মোনেরা হচ্ছে আদি কোষ, আর বাকি 4টা রাজ্য প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এরা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষকে নাম দেওয়া হলো সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, আর হচ্ছে বাকি 4টা প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়াকে নাম দেওয়া হলো সুপার কিংডম ইউক্যারিওটা। তাহলে বিজ্ঞানী মার্গুলিস বলতেছে হুইটেকার তো 5টা রাজ্য দিয়েছে, কিন্তু 5টা রাজ্যের মধ্যে কে উন্নত কোষ, প্রকৃত আদি কোষ, কে আদি কোষ আর কে প্রকৃত কোষ এটাই ভাগ করতে পারলো না। বাদ দাও হুইটেকারের শ্রেণীবিন্যাস, পারে নাই উনি। বিজ্ঞানী মার্গুলিস পেরেছে। বিজ্ঞানী মার্গুলিস জীবজগৎকে ভাগ করেছে দুইটা সুপার কিংডমে, প্রোক্যারিওটা বা আদি কোষ, ইউক্যারিওটা বা প্রকৃত কোষ। প্রোক্যারিওটার আন্ডারে চান্স পেয়েছে একটা রাজ্য মোনেরা, আর ইউক্যারিওটার আন্ডারে চান্স পেয়েছে 4টা রাজ্য প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। মোনেরাতে হচ্ছে আমরা রাখবো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বা নষ্ট, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বা নষ্ট। আর ইউক্যারিওটার মধ্যে রাখবো 3টা রাজ্য, 4টা রাজ্য প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। প্রোটিস্টার মধ্যে রয়েছে অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী, বহুকোষী শৈবাল। ফানজাইয়ের মধ্যে রয়েছে ইস্ট, পেডিসিলিয়াম, মাশরুম। প্ল্যান্টির মধ্যে রয়েছে উন্নত সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ 4 ধরনের হতে পারে, মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। প্ল্যান্টি হচ্ছে 4 ধরনের হতে পারে, মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। অ্যানিমেলিয়াকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী প্রাণী সবাই অ্যানিমেলিয়াতে থাকবে, তবে অমেরুদণ্ডীর মধ্যে প্রোটোজোয়া ব্যতীত বাকি অমেরুদণ্ডী প্রাণীগুলো অ্যানিমেলিয়াতে থাকবে। ছিল বিজ্ঞানী মার্গুলিসের জয়গান, ছিল বিজ্ঞানী মার্গুলিসের মহত্ব। বিজ্ঞানী মার্গুলিস অনেক বছর রাজত্ব করেছে। বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাস যুগ যুগ ধরে মানুষ শিখেছে। কিন্তু 2004 সালে আসলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আরেক বিজ্ঞানী টমাস ক্যাভালিয়ার স্মিথ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টমাস ক্যাভালিয়ার স্মিথ 2004 সালে এসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টমাস ক্যাভালিয়ার স্মিথ 2004 সালে এসে বলতেছে এই মার্গুলিস হুইটেকার এরা কি বলদ, এই মার্গুলিস হুইটেকার এরা কি বলদ, একটা সহজ জিনিস বুঝে না। 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টমাস ক্যাভালিয়ার স্মিথ বলতেছে মার্গুলিস হুইটেকার কি বলদ, একটা সহজ জিনিস বুঝতে পারে নাই। প্রোটিস্টার মধ্যে তোমরা খেয়াল করে দেখো, প্রোটিস্টার মধ্যে জোর করে ঢুকায় রাখছে উনি অ্যামিবা, প্যারামেসিয়াম আর হচ্ছে এককোষী, বহুকোষী শৈবালকে। অ্যামিবা, প্যারামেসিয়াম হচ্ছে প্রাণীদের মতো, অ্যামিবা, প্যারামেসিয়াম হচ্ছে ক্ষুদ্র প্রাণী। অ্যামিবা, প্যারামেসিয়াম হচ্ছে ক্ষুদ্র প্রাণী। আর অন্যদিকে এককোষী, বহুকোষী শৈবাল হচ্ছে ক্ষুদ্র উদ্ভিদ। আরে বাবারে, আমার একটা সহজ কথা মাথায় ঢোকে না। আমার একটা সহজ কথা হচ্ছে আমি বুঝি না যে এই উদ্ভিদ আর প্রাণীকে একটা রাজ্যের মধ্যে জোর করে কেন ঢুকাইছে? উদ্ভিদ আর প্রাণীকে কেন একটা রাজ্যের মধ্যে জোর করে ঢুকাইলো বিজ্ঞানী মার্গুলিস আর হুইটেকার? আজকে বিচার দিতে হবে, আজকে এটা বলে যেতে হবে। বিজ্ঞানী টমাস ক্যাভালিয়ার স্মিথ খুব কষ্ট পেল যে কেন প্রোটিস্টারদের জোর করে উদ্ভিদ প্রাণীকে একসাথে রাখা হবে। তারা ক্ষুদ্র উদ্ভিদ, ক্ষুদ্র প্রাণী, কেন তাদেরকে একসাথে রাখা হবে একটা রাজ্যের মধ্যে? বিজ্ঞানী টমাস ক্যাভালিয়ার স্মিথ এই কষ্ট পাওয়ার পরে সবাইকে চেয়ে বললো আমি কষ্ট পেয়েছি। তারপর টমাস ক্যাভালিয়ার স্মিথকে বলেছে আপনার কষ্ট কিভাবে দূর করতে পারি। বিজ্ঞানী টমাস ক্যাভালিয়ার স্মিথ বলেছে আমাকে আরেকটা শ্রেণীবিন্যাস করার সুযোগ দাও, তাহলে আমার কষ্ট দূর হয়ে যাবে। দিলাম টমাস ক্যাভালিয়ার স্মিথকে সুযোগ পেয়ে উনি প্রোটিস্টা রাজ্যকে 2 ভাগ করে দিল। টমাস ক্যাভালিয়ার স্মিথ প্রোটিস্টা রাজ্যকে 2 ভাগ করে দিল। বললো প্রোটিস্টা রাজ্যে উদ্ভিদদেরকে একটা ভাগে ভাগ করে আর প্রাণীদেরকে আরেকটা ভাগে ভাগ করে। ক্ষুদ্র প্রাণীগুলা অ্যামিবা, প্যারামেসিয়ামকে রাখি প্রোটোজোয়া রাজ্যে, আর ক্ষুদ্র শৈবালগুলাকে, ক্ষুদ্র উদ্ভিদগুলাকে নাম দেই ক্রোমিস্টা রাজ্য। ক্ষুদ্র উদ্ভিদগুলোর নাম দিল ক্রোমিস্টা রাজ্য। তাহলে এইবার তো প্যাচ লাগলো। প্রোটিস্টা যদি 2 ভাগ হয়, আগে ছিল রাজ্য 5টা, এবার তো হয়ে যাবে 6টা।
আগে তো রাজ্য ছিল 5টা, এবার তো হয়ে যাবে 6টা। রাজ্য 1 কিংডম 1 এর নাম ছিল মোনেরা। রাজ্য 2 প্রতিষ্ঠা তার প্রতিষ্ঠা নাই, প্রতিষ্ঠা তো ভাগ হয়ে প্রোটোজোয়ার ক্রোমিস্টা হয়ে গেছে। প্রতিষ্ঠা নাই, প্রতিষ্ঠা ভাগ হয়ে প্রোটোজোয়ার ক্রোমিস্টা হয়ে গেছে। তাহলে কিংডম 2 হচ্ছে প্রোটোজোয়া, কিংডম 3 হচ্ছে ক্রোমিস্টা। কিংডম 4 এ আসলো ফানজাই, কিংডম 4 এ প্ল্যান্টি, কিংডম 6 এ অ্যানিমেলিয়া। এবার বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার স্মিথকে আমরা বললাম আপনার কষ্ট দূর করার জন্য কি আর কিছু করতে পারি আমরা? বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার স্মিথ বলল রাজ্য 1 এর নাম মোনেরা, এটা কষ্ট, এই নামটা হচ্ছে নতুন, এই নামটা কষ্ট লাগে শিখতে আমার। বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার স্মিথ বলতেছে 1 নাম্বার রাজ্যে মেইনলি ব্যাকটেরিয়া থাকে, 1 নাম্বার রাজ্যে মোনেরাতে মেইনলি ব্যাকটেরিয়া থাকে। তাই এই মোনেরা নামটা চেঞ্জ করে উনি দিতে চায় ব্যাকটেরিয়া রাজ্য বা ব্যাকটেরিয়া কিংডম। তাই মোনেরা নামটা বাতিল হয়ে এখন চলে আসলো ব্যাকটেরিয়া কিংডম। তাহলে জীবজগৎকে বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার স্মিথ মোট 6 ভাগে ভাগ করেছে, 6টা রাজ্যে ভাগ করেছে। বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার স্মিথের এই শ্রেণীবিন্যাসকে বলা হয় 6 কিংডম ক্লাসিফিকেশন। ব্যাকটেরিয়া কিংডম 1 নাম্বার কিংডম হচ্ছে ব্যাকটেরিয়া কিংডম, 2 নাম্বার হচ্ছে প্রোটোজোয়া, 3 নাম্বার ক্রোমিস্টা, 4 নাম্বার ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এখন তুমি জানতে চাও যে তোমাদের বিস্তারিত জানতে পারবা কোন বিষয়গুলো নিয়ে। 1 নম্বর শ্রেণীবিন্যাস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস, এটা শিখবা ইন্টারেজে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস, এটা ইন্টারেজে শিখবা। বিজ্ঞানী হুইটেকারের শ্রেণীবিন্যাস ইন্টারেজে শিখবা। বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাস আমরা শিখবো আমাদের ম্যাট্রিকের বইতে। আমাদের ম্যাট্রিকের বইতে বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাস। টমাস ক্যাভেলিয়ার স্মিথের শ্রেণীবিন্যাস কোন বাচ্চা শিখতে মনে চায়, কোন জ্ঞানী ছাত্র হচ্ছে টমাস ক্যাভেলিয়ার স্মিথের শ্রেণীবিন্যাস শিখতে মনে চায়। ধৈর্য ধরো, তুমি অনার্সে শিখতে পারবে টমাস ক্যাভেলিয়ার স্মিথের শ্রেণীবিন্যাস। টমাস ক্যাভেলিয়ার স্মিথের শ্রেণীবিন্যাস খুবই লেটেস্ট, 2004 সালে এটা নিউলি এসেছে। এটা তোমাদের ম্যাট্রিক ইন্টারের বইতে দিবে না, এটা অনার্সের বইতে শিখতে পাবা। তাহলে শ্রেণীবিন্যাসের ইতিহাসটা একটু বলে দেই। শ্রেণীবিন্যাসের ইতিহাসটা কি? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম জীবজগৎকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করলো। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে 2টা রাজ্যে ভাগ করলো, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে 2 ভাগে ভাগ করেছে, উদ্ভিদ আর প্রাণী। এর জন্য ওনার শ্রেণীবিন্যাসকে বলা হয় 2 কিংডম ক্লাসিফিকেশন। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস টিকেছিল অ্যাপ্রক্সিমেট ওনার সময়কাল 1700 সাল থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত 1950 সালে। বিংশ শতাব্দীর মাঝামাঝি পরে হচ্ছে বিজ্ঞানীদের মাথার বিস্ফোরণ ঘটলো। বিংশ শতাব্দীর মাঝামাঝির পরে বিজ্ঞানীদের মাথার বিস্ফোরণ ঘটলো। বিজ্ঞানীরা হচ্ছে সবার মাথা খুলে গেল। বিজ্ঞানীদের মাথা খুলে যাওয়ার পরে বিজ্ঞানীরা বলল যে জীবজগতে 2 ধরনের জীব নয়, জীবজগতে জীব আছে মোট 5 ধরনের। কেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 2টা জীব বানিয়ে জীবজগৎকে সংক্ষিপ্ত করে রেখেছে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শুধু প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া 2টা জীব খুঁজে পেয়েছিল। আমরা আরো জীব খুঁজে পেয়েছি। আমরা পেয়েছি ব্যাকটেরিয়া, মোনেরা, আমরা পেয়েছি শৈবাল, প্রোটিস্টা, আমরা পেয়েছি ফানজাই, ছত্রাক। তাহলে বিজ্ঞানী আরএচ হুইটেকার 1969 সালে বলতেছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস ভুল, বাতিল ওইটা। বিজ্ঞানী আরএচ হুইটেকার এই পৃথিবীতে খুঁজে পেয়েছে মোট 5 ধরনের শ্রেণীবিন্যাস, মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। 5 বছর পর 1969 যোগ 5 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস এসে বলতেছে হুইটেকার বাবা তুমি তো 5টা জীব খুঁজে পেয়েছো, 5 ধরনের জীব খুঁজে পেয়েছো, কিন্তু তাদের মধ্যে কে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ আর কে উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ সেটাই তো তুমি বলতে পারলাম না বাবা। বাতিল হুইটেকার শ্রেণীবিন্যাস, কারণ উনি আদি আর উন্নততে ভাগ করতে পারে নাই। বিজ্ঞানী মার্গুলিস আসলো, উনি জীবজগৎকে ভাগ করে দিল প্রোক্যারিওটা সুপার কিংডম মানে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, ইউক্যারিওটা সুপার কিংডম মানে উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। প্রোক্যারিওটার আন্ডারে চান্স পেল মোনেরা রাজ্য, আর ইউক্যারিওটার আন্ডারে চান্স পেল বাকি 4টা রাজ্য, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। মোনেরার উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, নষ্টকার ব্যাকটেরিয়া। প্রোটিস্টার উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্যারামিশিয়াম, এককোষী বহুকোষী শৈবাল। ফানজাই রয়েছে ইস্ট পেনিসিলিয়াম, মাশরুম। প্ল্যান্টিতে রয়েছে উন্নত সবুজ উদ্ভিদের 4টা বর্গ, মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। অ্যানিমেলিয়াতে রয়েছে প্রোটোজোয়া ব্যতীত অমেরুদণ্ডী প্রাণী আর সকল মেরুদণ্ডী প্রাণী। মার্গুলিস তো অনেকদিন রাজত্ব করেছে, প্রায় 2004 সাল পর্যন্ত। আর কত অনেকদিন চান্স দিয়েছি ওনাকে, অনেক সুযোগ দিয়েছি বিজ্ঞানী মার্গুলিসকে। বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার স্মিথ খুব কষ্ট পেল কেন? প্রোটিস্টা রাজ্যে জোর করে উদ্ভিদ আর প্রাণীকে রাখা হয়েছে। প্রোটিস্টা রাজ্যে অ্যামিবা, প্যারামিশিয়াম যারা ছিল ক্ষুদ্র প্রাণী, আর এককোষী বহুকোষী শৈবাল যারা ছিল ক্ষুদ্র উদ্ভিদ, এই ধরনের ক্ষুদ্র উদ্ভিদ আর প্রাণীকে একসাথে রাখা খুবই অযৌক্তিক, মূর্খতা এটা। বিজ্ঞানী এই মার্গুলিসের এই জিনিসটা দেখে বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার স্মিথ কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়ার পর উনি প্রোটিস্টা রাজ্যকে ভাগ করেছে 2 ভাগে। ক্ষুদ্র প্রাণীগুলোকে নাম দিয়েছে প্রোটোজোয়া, ক্ষুদ্র উদ্ভিদগুলোকে নাম দিয়েছে ক্রোমিস্টা। এভাবে জীবজগৎ বেড়ে রাজ্য 5টা থেকে বেড়ে রাজ্য হয়ে গেল 6টা। 1 নম্বর রাজ্য মোনেরাকে বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার স্মিথ আবার নাম চেঞ্জ করে রেখেছে ব্যাকটেরিয়া কিংডম। 2 নম্বর রাজ্যে নিয়ে এসেছে ক্ষুদ্র প্রাণী প্রোটোজোয়া, 3 নম্বর রাজ্যে ক্ষুদ্র উদ্ভিদ ক্রোমিস্টা, তারপরে 4 নম্বরে চলে গেছে ফানজাই, 5 নম্বরে চলে গেছে প্ল্যান্টি, 6 নম্বরে চলে গেছে অ্যানিমেলিয়া। জীবজগতে মোট রাজ্য হয়ে গেল 6টা। এভাবে বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার জীবজগতে নতুন শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। কিন্তু আমাদের বইতে বিস্তারিত ব্যাখ্যা হবে বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাস। আমরা আলোচনা শুরু করব এখন বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাস নিয়ে। আমরা প্রত্যেকটা রাজ্য নিয়ে ডিটেইলস আলোচনা শুরু করব।
আমি তোমাদেরকে আমি রাজ্যগুলার একটা ছক আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দিয়েছি। তোমাদের গ্রুপে রাজ্যগুলোর একটা ছক আমি পোস্ট করে দিয়েছি। সেই রাজ্যগুলোর ছক দয়া করে তোমরা খুব ভালো করে শিখে ফেলবা। রাজ্যগুলোর এই ছকগুলো তোমরা খুব ভালো করে শিখে ফেলবা। রাজ্যের ছকটা তোমরা খুব ভালো করে শিখে ফেলবা এবং রাজ্যের ছকটা পরীক্ষার জন্য রাজ্যের ছকটা খুবই কাজে লাগবে। আমি একটু পরে দেখাচ্ছি, বোর্ডের প্রশ্ন সলভ করার সময় আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে এই রাজ্যগুলা কতবার বোর্ডে এসেছে। আচ্ছা, প্রথমে আসো সুপার কিংডম 1। সুপার কিংডম 1 এর নাম হচ্ছে প্রোক্যারিওটা, যারা হচ্ছে আদি নিউক্লিয়াস, অর্থাৎ যাদের নিউক্লিয়াসটা খুব বেশি সুন্দর না, নিউক্লিয়াসটা সুগঠিত না। বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাস আমাদের আলোচনা করতে হবে। বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাস আমরা আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছি আমরা বিজ্ঞানী মার্গুলিস জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করেছে। একটা হচ্ছে সুপার কিংডম 1 আর একটা হচ্ছে সুপার কিংডম 2। বিজ্ঞানী মার্গুলিস জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করেছে। একটা হচ্ছে সুপার কিংডম 1 আর একটা হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর নাম দিয়েছে উনি প্রোক্যারিওটা, অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, আদি নিউক্লিয়াস। আর সুপার কিংডম 2 এর মধ্যে রেখেছে প্রকৃত কোষ, যাদের নিউক্লিয়াস সুগঠিত। যেখানে নিউক্লিয়াস খুব সুন্দর সেটাকে বলা হয় যেখানে নিউক্লিয়াস খুব সুন্দর সেটা হচ্ছে প্রকৃত কোষ, আর যেখানে নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে বলা হয় আদি কোষ। এখন তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে নিউক্লিয়াস সুগঠিত বা নিউক্লিয়াস সুগঠিত নয় কিভাবে বোঝা যাবে। অনেকে কোশ্চেন করতে যাচ্ছ নিউক্লিয়াস সুগঠিত বা নিউক্লিয়াস সুগঠিত নয় এটা কিভাবে বোঝা যাবে। একটু লক্ষ্য করো ভালো করে, আমি নিউক্লিয়াস সুগঠিত বা নিউক্লিয়াস সুগঠিত নয় সেটা বলার চেষ্টা করছি। দেখেই বুঝতে পারছো এটা একটা প্রাণী কোষে গেছি। এই প্রাণী কোষটার মধ্যে একটি নিউক্লিয়াস আঁকার চেষ্টা করছি। তোমরা খেয়াল করে দেখো, প্রাণী কোষটার মধ্যে একটা নিউক্লিয়াস আঁকার চেষ্টা করছি। আমি প্রাণী কোষের মধ্যে একটা নিউক্লিয়াস আঁকার চেষ্টা করছি, যে নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিওপ্লাজম, এই নিউক্লিয়াসে রয়েছে নিউক্লিওলাস এবং এই নিউক্লিয়াসে রয়েছে ক্রোমোজোম। তাহলে যে নিউক্লিয়াসে এই চারটা অংশ বিদ্যমান সেই নিউক্লিয়াসকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। যে নিউক্লিয়াসে চারটা অংশ বিদ্যমান সেই নিউক্লিয়াসকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। বলা হয়। যাদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে সেই কোষটাকে বলা হয় প্রকৃত কোষ। সেই কোষকে বলা হয় প্রকৃত কোষ বা ইউক্যারিওটা। যাদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে তাদেরকে বলা হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটা। এবার আমি একটা ব্যাকটেরিয়ার চিত্র আঁকি, মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরে নাও এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার ভিতরে আমি নিউক্লিয়াসটা খুঁজতে গিয়েছি। নিউক্লিয়াস খুঁজতে যেয়ে দেখি যে এরকম কিছু একটা। এটা কি? আমি ব্যাকটেরিয়াকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার এটা কি? ব্যাকটেরিয়াকে আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা কি তোমার? ব্যাকটেরিয়া বলল ব্যাকটেরিয়া বলল যে এটা তো শুধুমাত্র ক্রোমোজোম। আমি ব্যাকটেরিয়াকে জিজ্ঞেস করলাম, বাবা ক্রোমোজোম ছাড়াও তো আমি দেখেছি নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, তোমার ওগুলো কই বাবা? ব্যাকটেরিয়া বলল, স্যার আমি তো দুর্বল মানুষ, আমার অত কিছু থাকবে কোত্থেকে, আমি তো দুর্বল একটা জাতি। তাহলে ওর এই নিউক্লিয়াস যেখানে কিছুই নাই, শুধু ক্রোমোজোম রয়েছে, যেখানে শুধুই নিউক্লিয়াস রয়েছে আর কিছুই নাই, এই ধরনের নিউক্লিয়াসকে বলা হয় আদি নিউক্লিয়াস। অর্থাৎ ব্যাকটেরিয়াতে সুগঠিত নিউক্লিয়াস নাই, সুগঠিত নিউক্লিয়াস নেই। যাদের সুগঠিত নিউক্লিয়াস নাই সেই কোষকে বলা হয় আদি কোষ বা প্রোক্যারিওটা। তাহলে যাদের সুগঠিত নিউক্লিয়াস নাই তাদেরকে বলা হয় প্রোক্যারিওটা বা আদি কোষ। তাহলে যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে তারা প্রকৃত কোষ, যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে তারা হচ্ছে আদি কোষ। এবার প্রোক্যারিওটা বা আদি কোষের সুপার কিংডম 1 প্রোক্যারিওটার আন্ডারে একটাই রাজ্য রয়েছে, মনেরা। প্রোক্যারিওটা বা সুপার কিংডম 1 প্রোক্যারিওটার আন্ডারে একটাই রাজ্য রয়েছে, সেটার নাম হচ্ছে মনেরা। এবার মনেরার বৈশিষ্ট্য নিয়ে ডিটেইলস কথা বলবো, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তোমরা একটু আমার কথাগুলো বুঝতে চেষ্টা করো, তোমাদের হচ্ছে প্রত্যেকটা বৈশিষ্ট্য ইনশাআল্লাহ সুন্দরভাবে মনে থাকার জন্য হচ্ছে
আমি যতটুকু সম্ভব বোঝানো দরকার আমি চেষ্টা করব। মনেরা হচ্ছে এককোষী, মানে একটা কোষ নিয়ে মনেরা গঠিত। মনেরার জীবগুলা, এই ব্যাকটেরিয়াগুলো ফিলামেন্টাস, মানে একটার সাথে আরেকটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে ফিলামেন্ট বা সুতা তৈরি করে। মনের রাজ্যের এই জীবগুলা একটার সাথে আরেকটা যুক্ত হয়ে এরকম লম্বা সুতা বা ফিলামেন্ট তৈরি করে। একটা কোষের সাথে আরেকটা কোষ মিলিত হয়ে এরকম লম্বা সুতা বা ফিলামেন্ট তৈরি করে। তাহলে এই যে একটার সাথে আরেকটা কোষ মিলিত হয়ে লম্বা সুতা তৈরি করতেছে, এজন্য ব্যাকটেরিয়া এই মনের রাজ্যের এটাকে বলা হয় ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে অনেকগুলা কোষ একসাথে মিলে সুতার মতো একটা গঠন তৈরি করে। তাহলে মনের রাজ্যের জীবগুলো আমরা দেখতে পাচ্ছি একটার সাথে আরেকটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে সুতার মতো গঠন তৈরি করে, এজন্য এদেরকে বলা হয় ফিলামেন্টাস। আমরা দেখতে পাচ্ছি এই ফিলামেন্টাস জীবগুলা অনেকগুলা জীব একসাথে দলবদ্ধভাবে বসবাস করছে। তাহলে ওরা হচ্ছে দলবদ্ধ জীব। দলবদ্ধ জীবকে হচ্ছে ইংরেজিতে আমরা বলি কলোনিয়াল। দলবদ্ধ জীবকে ইংরেজিতে বলি আমরা কলোনিয়াল। যেমন মণিপুর স্কুলের বাচ্চাগুলা একটা দল বেঁধে চলে, কিছু বাচ্চা হচ্ছে একসাথে গ্রুপ করে চলে, আরো কিছু বাচ্চা একসাথে গ্রুপ করে চলে, মানে মণিপুর স্কুলে চলে গ্রুপ সিস্টেম। যেই একটা বন্ধু যদি একটা ব্যাচে ঢুকে, সেই ব্যাচে দেখা যায় ওর সাথে অন্য যত বন্ধু আছে সবগুলো দল বেঁধে ঢুকে যাচ্ছে। স্যার তোমাকে বললো যে তুমি তো একা আমার সাথে কন্ট্যাক্ট করেছিলা, বাকিগুলো আসলো কোত্থেকে? তখন তুমি কি বলবা? যে জি স্যার, আমি একা মানেই তো 100, আমি একা মানেই হচ্ছে আমার সাথে একটা দল চলে, আমি তো একা না, আমি তো একটা গ্রুপ, আমরা দলবদ্ধভাবে চলি, আমরা মনের রাজ্যের জীবের মতো কলোনিয়াল বা দলবদ্ধভাবে জীবনযাপন করি। আমাদেরকে মনের রাজ্যের জীবদের মতো মনে করতে পারেন, যারা আমরা দলবদ্ধভাবে কলোনিয়াল ভাবে চলতে পছন্দ করি। তাহলে এরা হচ্ছে ব্যাকটেরিয়া বা মনের রাজ্যের জীবগুলা হচ্ছে এককোষী, একটা কোষ নিয়ে গঠিত। ফিলামেন্টাস মানে হচ্ছে ওদের দেহটা হচ্ছে ফিলামেন্ট বা সুতার মতো গঠন। ওরা একটার সাথে আরেকটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে ফিলামেন্টাস বা হচ্ছে সুতার মতো গঠন তৈরি করে। ওরা হচ্ছে কলোনিয়াল, মানে দলবদ্ধভাবে থাকে। ওদের কোষে নিউক্লিয়াসের অবস্থা কি? দেখো নিউক্লিয়াসের অবস্থা কি লিখেছে, ক্রোমাটিন বস্তু থাকে বা ক্রোমোজোম থাকে। ওদের কোষে ক্রোমাটিন বস্তু বা ক্রোমোজোম থাকে, কিন্তু নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা কিছুই নাই। ওদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে। দেখো ওদের কোষে ক্রোমোজোম বা ক্রোমাটিন বস্তু রয়েছে, কিন্তু এই আদি কোষের মধ্যে ঢুকে আমি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম কিছুই পাই নাই। ও তো দুর্বল, ওর অত কিছু থাকবে কোত্থেকে? তাই তো ও আদি কোষ মনেরা। তাহলে মনের রাজ্যের জীবের নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা নেই। এবার মনের রাজ্যের জীবের কোষের ভিতরে ঢুকে আমি দেখেছি, মনের রাজ্যের কোষে আমি তো জানি যে একটা প্রকৃত কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম জালিকা অনেক কিছুই থাকা উচিত। একটা কোষের মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম জালিকা অনেক কিছু থাকা উচিত, কিন্তু আদি কোষের ভিতরে ঢুকে আমি দেখেছি প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম জালিকা কিচ্ছু নাই। ওর শুধু আছে রাইবোজোম। তাহলে আদি কোষে আছে শুধুমাত্র রাইবোজোম, আর কিছুই নাই আদি কোষে। তাহলে আদি কোষে রাইবোজোম ছাড়া আর কিছুই নাই। তাহলে আদি কোষে শুধুমাত্র রাইবোজোম আছে, আর কিছুই, কোনো অঙ্গাণু নাই। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম জালিকা গুরুত্বপূর্ণ কোনো অঙ্গাণু আদি কোষের মধ্যে নাই। আদি কোষে আছে শুধুমাত্র রাইবোজোম। আদি কোষ খুবই অনুন্নত একটা কোষ। মনের রাজ্য খুবই দুর্বল একটা রাজ্য, সবচেয়ে অনুন্নত রাজ্য মনের রাজ্য। মনের রাজ্যে কোষ বিভাজন হয় দ্বিবিভাজন প্রক্রিয়ায়। মনের রাজ্যে কোষ বিভাজন হয় দ্বিবিভাজন প্রক্রিয়ায়। তোমরা সবাই জানো দ্বিবিভাজন মানে হচ্ছে অ্যামাইটোসিস। তোমরা জানো কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তোমরা জানো কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এখন মনেরা তো দুর্বল রাজ্য, ও সবচেয়ে অনুন্নত কোষ বিভাজন অ্যামাইটোসিসকে সিলেক্ট করবে, যত দুর্বল কাজগুলো ও করবে। যেমন পরীক্ষার হলে আমরা বলতে পারি কোন ছাত্রটা হচ্ছে দুর্বল, কোন ছাত্রটা হচ্ছে জ্ঞানী। পরীক্ষার হলে সবচেয়ে সাধারণ একটা প্রশ্নের উত্তর যেই ছেলেটা দিচ্ছে তাকে হচ্ছে বলা হয় দুর্বল ছাত্র, আর পরীক্ষার হলে কঠিন প্রশ্নগুলো নিয়ে যেই ছাত্র ডিল করতেছে তাকে বলা হয় উন্নত ছাত্র। মনেরা তো দুর্বল একটা রাজ্য, এই দুর্বল রাজ্যে কোষ বিভাজন হবে দুর্বল কোষ বিভাজন, অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন। মনেরা রাজ্যের প্রাণীরা হচ্ছে খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে। ব্যাকটেরিয়া আমার হাতের উপরে এসে পুষ্টিগুলো শুষে নেয়।
ধরে নাও এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা আমার হাত থেকে পুষ্টিগুলা শুষে নিচ্ছে। একটু খেয়াল করে দেখো, এই ব্যাকটেরিয়াটা আমার হাত থেকে পুষ্টিগুলা কিভাবে শুষে নিচ্ছে। তাহলে এভাবে কোনো ব্যাকটেরিয়া হাত থেকে পুষ্টিগুলা শুষে নিতে পারে। এজন্য ব্যাকটেরিয়ার এই পুষ্টিকে বলা হয়, ব্যাকটেরিয়ার এই খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য নেয়। তবে এই পৃথিবীতে কিছু ভালো ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে, যারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করে। ফটোসিনথেসিস শব্দটা বাংলায় লিখবা না, ফটোসিনথেসিস একটা ইংরেজি শব্দ, ইংরেজিতে লিখবা। তাহলে এই ব্যাকটেরিয়াগুলা, কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করে হচ্ছে যেই ব্যাকটেরিয়া, তাদেরকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল নষ্টক। সালোক সংশ্লেষণ যারা করতে পারে তাদেরকে বলি আমরা নীলাভ সবুজ শৈবাল নষ্টক। নষ্টক একটা বৈজ্ঞানিক নাম, নিচে দাগ দিতে হবে। তাহলে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম। প্রথমেই বললাম মনেরা হচ্ছে সুপার কিংডম। মনেরার সুপার কিংডম হচ্ছে প্রোক্যারিওটা, মানে এর আদি কোষ, যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। মানে আমি আগেই বলেছি যাদের নিউক্লিয়াসে শুধু ক্রোমোজোম বা ক্রোমাটিন বস্তু রয়েছে, তাছাড়া হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম কিছুই নাই। এদেরকে বলা হয় আদি কোষের মধ্যে এরা এককোষী, মানে একটাই কোষ নিয়ে এদের দেহ গঠিত। ফিলামেন্টাস মানে হচ্ছে একটার সাথে আরেকটা কোষ বসে বসে এরকম সুতার মতো গঠন বা ফিলামেন্ট তৈরি করে। এরা হচ্ছে দলবদ্ধ জীব, মানে হচ্ছে দল বেঁধে থাকে এবং লম্বালম্বি যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। এদের কোষে ক্রোমাটিন বস্তু ছাড়া নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা কিছুই নাই। মনের রাজ্যের এই ব্যাকটেরিয়ার কোষের ভিতর ঢুকে আমি দেখেছি শুধু রাইবোজোম আছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম জালিকা কিচ্ছু নাই। এরা খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে, খাবার শুষে নেয়। ওরা আমাদের দেহ থেকে পুষ্টিগুলা শুষে নেয় এবং কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করতে পারে। যেই ব্যাকটেরিয়া খাদ্য শুষে নেয় তাদেরকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল বা নষ্টক। যেই ব্যাকটেরিয়া খাদ্য শুষে নেয় তাদেরকে বলি নীলাভ সবুজ শৈবাল বা নষ্টক। তাহলে এই গেল মনের রাজ্যের বৈশিষ্ট্য। এখন আমি আলোচনা করব প্রোটিস্টা। এই সুপার কিংডম 2 এর মধ্যে চলে এসেছি। তোমরা সবাই জানো এই সুপার কিংডম 2 ইউক্যারিওটায় সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। সুগঠিত নিউক্লিয়াস মানে তোমরা অলরেডি বুঝে গিয়েছো, যেই নিউক্লিয়াসে 4টা অংশ রয়েছে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমোজোম, এই 4টা অংশ যেই নিউক্লিয়াসে বিদ্যমান সেই নিউক্লিয়াসকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে সুগঠিত নিউক্লিয়াসের এই প্রকৃত কোষ হচ্ছে 4 ধরনের। আদি কোষ বা প্রোক্যারিওটার মধ্যে একটাই রাজ্য ছিল মনেরা। আর ইউক্যারিওটার মধ্যে 4টা রাজ্য, কিংডম 2 প্রোটিস্টা, কিংডম 3 ফানজাই, কিংডম 4 প্ল্যান্টি, কিংডম 5 অ্যানিমিলিয়া। তাহলে আদি কোষ হচ্ছে একটি রাজ্য মনের, আর প্রকৃত কোষ হচ্ছে 4টা রাজ্য প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া। আসো আমরা বাকি 4টা রাজ্য প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া নিয়ে আলোচনা শুরু করি। প্রোটিস্টা রাজ্যে লেখা হয়েছে মনেরা ছিল শুধুই এককোষী, আর প্রোটিস্টা একটু উন্নত হয়েছে। তাহলে বুঝতে পারছি প্রোটিস্টাতে এককোষীয় জীব থাকতে পারে, বহুকোষীয় থাকতে পারে। মনেরা তো শুধু দলবদ্ধভাবেই থাকবে, মনেরা জীবগুলো দলবদ্ধভাবেই থাকবে, কিন্তু প্রোটিস্টা রাজ্যের এই জীবগুলা কলোনিয়াল বা হচ্ছে ফিলামেন্টাস, মানে দলবদ্ধভাবে থাকতে পারে সুতার মতো করে, অথবা একাও থাকতে পারে। তাহলে মনের রাজ্যের জীবগুলো দলবদ্ধভাবেই থাকবে, কিন্তু প্রোটিস্টা রাজ্যের জীবগুলো একাও থাকতে পারে, আবার দলবদ্ধভাবে সুতার মতো গঠন তৈরি করতে পারে। প্রোটিস্টা রাজ্যের জীবগুলো সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং সুগঠিত নিউক্লিয়াস মানে হচ্ছে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা সুন্দরভাবে পরিবৃত্ত বা আবৃত। সুগঠিত নিউক্লিয়াস মানে হচ্ছে ক্রোমাটিন বস্তু, ক্রোমাটিন বস্তু বা ক্রোমোজোম, সুগঠিত নিউক্লিয়াস মানে হচ্ছে ক্রোমাটিন বস্তু বা ক্রোমোজোম, সুগঠিত নিউক্লিয়াস মানে হচ্ছে ক্রোমাটিন বস্তু বা ক্রোমোজোম বা ক্রোমাটিন বস্তু বা ক্রোমোজোম নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা সুন্দরভাবে আবৃত বা পরিবৃত্ত থাকে। বিজ্ঞানীরা এই প্রকৃত কোষের ক্রোমাটিন বস্তুতে ঢুকে দেখেছে, প্রোটিস্টা রাজ্যের ক্রোমাটিন বস্তুতে ঢুকে 3টা জিনিস পেয়েছে। প্রোটিস্টা রাজ্যের ক্রোমাটিন বস্তু বা ক্রোমোজোমে 3টা জিনিস থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে আর প্রোটিন থাকে। প্রোটিস্টা রাজ্যের ক্রোমাটিন বস্তুতে 3টা বস্তু থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে আর প্রোটিন থাকে। প্রোটিস্টা রাজ্যের কোষের ভিতরে সকল অঙ্গাণু থাকে। প্রোটিস্টা রাজ্যের কোষের ভিতরে ঢুকে আমি দেখেছি ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রোটিস্টা রাজ্যের কোষের মধ্যে ঢুকে দেখেছি ওই যে
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রতিষ্ঠারাজ্যের কোষের মধ্যে ঢুকে আমি দেখেছি ওই যে গোলজি বস্তু। তাহলে প্রতিষ্ঠারাজ্যের কোষের মধ্যে সকল অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু ইত্যাদি সকল অঙ্গাণু বিদ্যমান, কিন্তু আদি কোষে শুধুমাত্র রাইবোজোম ছিল। এখন প্রতিষ্ঠারাজ্যের জীবগুলা কিভাবে খাদ্য গ্রহণ করে? প্রতিষ্ঠারাজ্যের জীবগুলা খাবার গ্রহণ করতে পারে শোষণ পদ্ধতিতে নিতে পারে, মানে খাবার শুষে নিতে পারে। কেউ কেউ গ্রহণ করতে পারে মানে খাবার গিলে ফেলতে পারে। কেউ কেউ খাবার গ্রহণ করতে পারে মানে ডাইরেক্ট খাবারকে গিলে ফেলতে পারে। আবার কেউ কেউ ফটোসিনথেটিক মানে ফটোসিনথেসিস যারা করে বা সালোক সংশ্লেষণ যারা করে তাদেরকে বলে ফটোসিনথেটিক। যারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করে তাদেরকে বলা হয় ফটোসিনথেটিক। তাহলে প্রতিষ্ঠারাজ্যের জীবগুলোর বৈশিষ্ট্য বলছি। প্রতিষ্ঠারাজ্যের জীবগুলো হচ্ছে এককোষী বা বহুকোষী, মানে একটা কোষ দিয়ে গঠিত হতে পারে, একাধিক কোষ দিয়ে গঠিত হতে পারে। ওরা একা একা থাকতে পারে বা কলোনিয়াল দলবদ্ধভাবে সুতার মতো গঠন তৈরি করতে পারে। এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। সুগঠিত নিউক্লিয়াস মানে উন্নত নিউক্লিয়াস, যেখানে নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা সুন্দরভাবে আবৃত থাকবে। ওদের ক্রোমোজোম বা ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। ওদের কোষে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, ক্লোরোপ্লাস্ট সব অঙ্গাণু থাকে। ওরা খাবার গ্রহণ করতে পারে, শস্য নিতে পারে, গ্রহণ করতে পারে বা কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করতে পারে। এবার প্রতিষ্ঠারাজ্যের কোষ বিভাজন। প্রতিষ্ঠারাজ্যের কোষ বিভাজনে বিজ্ঞানীরা দেখেছে প্রতিষ্ঠারাজ্য যেহেতু একটু উন্নত হয়েছে তাই তারা মাইটোসিস পদ্ধতিতে অযৌন প্রজনন করে। প্রতিষ্ঠারাজ্যে দুই ধরনের প্রজনন ঘটে, অযৌন প্রজনন আবার যৌন প্রজনন। প্রতিষ্ঠারাজ্যে দুই ধরনের প্রজনন ঘটে, অযৌন প্রজনন এবং যৌন প্রজনন। প্রতিষ্ঠারাজ্য অযৌন প্রজনন করে মাইটোসিস প্রক্রিয়ায়। প্রতিষ্ঠারাজ্য অযৌন প্রজনন করে মাইটোসিস প্রক্রিয়ায়। মনের রাজ্যে কোষ বিভাজন ঘটে, মনের রাজ্যে কোষ বিভাজন ঘটে দ্বিবিভাজন প্রক্রিয়ায়। আর প্রতিষ্ঠারাজ্যে অযৌন প্রজনন ঘটে আর যৌন প্রজনন ঘটে। প্রতিষ্ঠারাজ্যে অযৌন প্রজনন ঘটে মাইটোসিস প্রক্রিয়ায়। প্রতিষ্ঠারাজ্যে অযৌন প্রজনন ঘটে মাইটোসিস প্রক্রিয়ায়। আর প্রতিষ্ঠারাজ্যে যৌন প্রজনন ঘটে কনজুগেশনের মাধ্যমে। প্রতিষ্ঠারাজ্যে যৌন প্রজনন ঘটে কনজুগেশনের মাধ্যমে। এখন তোমরা অনেকেই কোশ্চেন করবা প্রতিষ্ঠারাজ্যে যৌন প্রজনন ঘটে কনজুগেশনের মাধ্যমে, এই কনজুগেশন জিনিসটা কি? প্রতিষ্ঠারাজ্যে যৌন প্রজনন ঘটে কনজুগেশনের মাধ্যমে, কনজুগেশন জিনিসটা কি? কনজুগেশন জিনিসটা আমি বুঝাবো, মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রতিষ্ঠারাজ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠারাজ্যে রয়েছে অ্যামিবা, প্যারামেসিয়াম অথবা এককোষী শৈবাল। এককোষী শৈবালের উদাহরণ দেয়া আছে ডায়াটম। এককোষী শৈবালের উদাহরণ দেয়া আছে ডায়াটম। প্রতিষ্ঠারাজ্যে এককোষী শৈবালের উদাহরণ দেয়া আছে ডায়াটম। তোমরা দেখতে পাচ্ছ প্রতিষ্ঠারাজ্যে এককোষী শৈবালের উদাহরণ দেয়া আছে ডায়াটম। এই ডায়াটম দুইটা দেখো, এই ডায়াটম দুইটা পাশাপাশি এসে উপস্থিত হয়েছে। ধরো দুইটা ডায়াটম পাশাপাশি এসে উপস্থিত হয়েছে, তারা যৌন প্রজননে অংশগ্রহণ করতে চায়। তাদের ভিতরে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হবে এবং তারা যৌন প্রজননে অংশগ্রহণ করবে। এখন এই শুক্রাণু আর ডিম্বাণু দুইটা, আমরা জানি শুক্রাণু দেখতে হয় এরকম এবং আমরা জানি ডিম্বাণু দেখতে হয় এরকম, কিন্তু প্রতিষ্ঠারাজ্যে শুক্রাণু ডিম্বাণুগুলা দেখতে একই রকম হয়, কোনো পার্থক্য নাই। প্রতিষ্ঠারাজ্যে শুক্রাণু ডিম্বাণুগুলা দেখতে একই রকম হয় যেখানে কোনো পার্থক্য নাই। প্রতিষ্ঠারাজ্যে শুক্রাণু আর ডিম্বাণুগুলা দেখতে একই রকম যাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে প্রতিষ্ঠারাজ্যের ভিতরে যে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়েছে সেই শুক্রাণু আর ডিম্বাণুগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। তোমাদের বইতে তাই লেখা আছে যে ওদের শুক্রাণু ডিম্বাণুর ব্যাখ্যা দেওয়ার সময় তোমাদের বইতে তাই লেখা আছে। ওদের শুক্রাণু ডিম্বাণুর ব্যাখ্যা লেখার সময় তোমাদের বইতে তাই লেখা আছে। তোমাদের বইতে লেখা আছে যে ওদের গ্যামেট দুইটা জৈবনিকগতভাবে ভিন্ন। ওদের গ্যামেট দুটি জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। গ্যামেট দুটা গঠনগতভাবে এক, মানে গ্যামেট দুইটা দেখতে সেম একই রকম, কিন্তু বলেছে জৈবনিকগতভাবে ভিন্ন। জৈবনিকগতভাবে ভিন্ন কথাটার অর্থ হচ্ছে দুইটার আচরণ ভিন্ন। শুক্রাণু যেটা চলাচল করে আর ডিম্বাণু যেটা অচল, চলতে পারে না। তাহলে দুইটার আচরণ ভিন্ন হলো, একটা চলতে পারে আর একটা চলতে পারে না। দুইটার আচরণ ভিন্ন, একটা চলতে পারে আর একটা চলতে পারে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি এদের শুক্রাণু চলাচল করে আর ডিম্বাণু চলাচল করতে পারে না। তাহলে ওদের আচরণ ভিন্ন বা জৈবনিকগতভাবে ভিন্ন, কিন্তু দুইটা দেখতে একই রকম। যেহেতু দুইটা দেখতে একই রকম কিন্তু আচরণ ভিন্ন, দুইটা দেখতে একই রকম আচরণ ভিন্ন, এই ধরনের গ্যামেট দুইটার মধ্যে মিলন ঘটবে। কিন্তু মিলিত হওয়ার জন্য একটা শুক্রাণু যে ডিম্বাণুর কাছে আসবে কিন্তু মিলিত হওয়ার জন্য কোনো রাস্তা নাই। ওদের একটা আরেকটার কাছে যাবে সেইখানে কোনো রাস্তা নাই। তখন ওদের দুইটার প্রান্ত গোলে একটা নালী তৈরি হয়। ওদের দুইটার প্রান্ত গোলে একটা সংযোগ নালী তৈরি হয়। ওদের দুইটার প্রান্ত গোলে যে সংযোগ নালী সৃষ্টি হয়, ওদের দুইটার প্রান্ত মিলে যে সংযোগ নালী সৃষ্টি হয়, এই সংযোগ নালীকে বলা হয় কনজুগেশন নালী। ওদের দুইটার প্রান্ত গোলে যে সংযোগ নালী তৈরি হয় এই সংযোগ নালীকে বলা হয় কনজুগেশন নালী। এই সংযোগ নালীর মাধ্যমে এই
এই সংযোগ নালীর মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুর কাছে উপস্থিত হয়। ওদের যৌন প্রজনন কোনোদিন হতে পারতো না যদি এই সংযোগ নালীটা তৈরি না হতো। ওদের যৌন প্রজনন কোনোদিন ঘটতো না যদি ওদের সংযোগ নালী তৈরি না হতো। তাহলে ওদের সংযোগ নালী কোনোদিন তৈরি হতো না যদি ওদের যৌন প্রজনন কোনোদিন হতো না যদি সংযোগ নালী তৈরি না হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোটিস্টার যে যৌন প্রজনন হচ্ছে কনজুগেশন বা সংযোগ নালীর মাধ্যমে হয়, যেখানে এই গ্যামেট দুইটা জৈবনিকগতভাবে ভিন্ন, মানে আচরণ ভিন্ন, একটা চলতে পারে একটা চলতে পারে না, কিন্তু দেখতে একই রকম গঠনগতভাবে এক, এবং ওদের কোনো ভ্রূণ গঠিত হয় না, ওদের কোনো ভ্রূণ গঠিত হয় না। ভ্রূণ মানে হচ্ছে অনেক পরিবর্তনের মাধ্যমে একটা সন্তান তৈরিকে বলা হয় ভ্রূণ তৈরি। দেখো তোমরা 11 নম্বর অধ্যায় পড়েছো, আমি তোমাদের 11 নম্বর অধ্যায়টা একটু বুঝাই যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করে জাইগোট। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করে জাইগোট। এই জাইগোট একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা কোষ বিশিষ্ট, 16টা কোষ বিশিষ্ট একটা ভ্রূণ তৈরি করে, 16টা কোষ বিশিষ্ট একটা ভ্রূণ তৈরি করে। এই ভ্রূণ থেকে একটা মানব শিশু, এই ভ্রূণ থেকে একটা মানব শিশু জন্ম নেয়, এই ভ্রূণ থেকে একটা মানব শিশু। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুক্রাণু ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরির মাধ্যমে মানব শিশু জন্ম নেয়। কিন্তু শৈবাল তো হচ্ছে খুবই অনুন্নত একটা জীব, ওদের ভ্রূণ তৈরির প্রয়োজন হয় না। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, ঠাস করে বড় হয়ে যায়। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, ঠাস করে বড় হয়ে যায়। তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে ওরা বড় হয়ে যায়, ওদের মাঝখানে কোনো ভ্রূণ তৈরির প্রয়োজন হয় না। পরিষ্কার যে বৈশিষ্ট্যের মধ্যে আমি তোমাদের বললাম ওদের প্রজনন দুই ধরনের, একটা হচ্ছে অযৌন প্রজনন হয় মাইটোসিস প্রক্রিয়ায়, আর যৌন প্রজনন হয় কনজুগেশনের মাধ্যমে। ওদের যৌন প্রজননে যে গ্যামেট দুটা মিলিত হয়, গ্যামেট দুটা দেখতে একই রকম কিন্তু আচরণগতভাবে ভিন্ন বা জৈবনিকগতভাবে ভিন্ন। এরকম দুটা গ্যামেটের মধ্যে যে মিলন ঘটে, এই মিলনটা ঘটার জন্য ওদের দুইটার মাঝখানের প্রান্ত গলে একটা সংযোগ নালী তৈরি হয়। এই সংযোগ নালীকে বলা হয় কনজুগেশন নালী। এবার আলোচনা করতে চাই ফানজাই রাজ্য নিয়ে। আসো আমরা আলোচনা করতে চাই ফানজাই রাজ্য নিয়ে। ফানজাই রাজ্যের জীবগুলো অধিকাংশ স্থলে জন্মে, কেউ কেউ মৃতজীবী বা পরজীবী। ফানজাই রাজ্যের জীবগুলো অধিকাংশ স্থলে জন্মে মানে মাটিতে জন্মে, মৃতজীবী পরজীবী মানে হচ্ছে ওরা মৃতদেহ থেকে পুষ্টি শুষে নেয় বা পরের দেহ থেকে পুষ্টি শুষে নেয়, এই জন্য মৃতজীবী বা পরজীবী। এরা এককোষী বা মাইসিলিয়াম দিয়ে গঠিত। গ্রিক মাইসিলি মানে সরু সুতা, গ্রিক মাইসিলি মানে হচ্ছে সরু সুতা, গ্রিক মাইসিলি মানে হচ্ছে সরু সুতার মতো গঠন, গ্রিক মাইসিলি মানে হচ্ছে সরু সুতা, গ্রিক মাইসিলি মানে হচ্ছে সরু সুতা। তাহলে ফানজাই রাজ্যের এই জীবগুলো হচ্ছে মাইসিলিয়াম বা সরু সুতা দিয়ে গঠিত। ফানজাই রাজ্যের এই জীবগুলো হচ্ছে মাইসিলিয়াম বা সরু সুতা দিয়ে ওদের দেহটা গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত, যেহেতু এরা ইউক্যারিওটার মধ্যে রয়েছে নিউক্লিয়াস সুগঠিত। ফানজাই রাজ্যের এই জীবগুলোর কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ফানজাই রাজ্যের এই জীবগুলোর কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। কাইটিন হচ্ছে একটা রাসায়নিক বস্তু, কাইটিন হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত একটা রাসায়নিক বস্তু, কাইটিন হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত, ফানজাই হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত একটা রাসায়নিক বস্তু। তাহলে আমি তোমাদের বলতে চাই ফানজাই রাজ্যের এই জীবগুলা প্রোটিন দিয়ে গঠিত একটা রাসায়নিক বস্তু দিয়ে ফানজাই রাজ্যের জীবগুলা গঠিত। কাইটিন দিয়ে গঠিত ফানজাই রাজ্যের কোষ প্রাচীর। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ছত্রাকগুলা অন্য জীবের দেহ থেকে পুষ্টিগুলা শুষে নেয়। ফানজাই রাজ্যের জীবগুলা অন্য জীবের দেহ থেকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে মাশরুমটা অন্য কোনো জীব থেকে, অন্য কোনো দেহ থেকে পুষ্টি শুষে নিচ্ছে। পেনিসিলিয়াম এরকম একটা ছত্রাক, বৈজ্ঞানিক নাম নিচে দাগ দিতে হবে। ওরা যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই ফানজাই রাজ্যের জীব দেহে ক্লোরোপ্লাস্ট নাই। ওরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার ঘটায়। ফানজাই রাজ্যের এই ছত্রাকগুলো স্পোর দিয়ে বংশ বিস্তার ঘটায়, মানে ছত্রাক বা পেনিসিলিয়ামের এই স্পোরগুলা বাতাসের সাথে উড়ে বেড়ায় এবং হচ্ছে আমাদের দেহে পড়লে সেই জায়গায় এই ছত্রাকগুলা জন্ম নিতে পারে। ছত্রাকের স্পোর বাতাসে উড়ে বেড়ায়। একটু সুন্দরভাবে বোঝার জন্য চেষ্টা করব। স্পোর বোঝার জন্য একটু আমার দিকে লক্ষ্য করো। তোমরা যারা স্পোর বুঝো না আমার কথাগুলো লক্ষ্য করো। যাদের মাথায় খুশকি আছে, খুশকি মাথা থেকে হচ্ছে খুশকিগুলো তোমরা নখ দিয়ে টান দিলে খুশকিগুলো হাতের আঙ্গুলে চলে আসবে, হাতের নখে হচ্ছে খুশকিগুলো চলে আসবে। খুশকির ওইখানে কিছু দানাদার বস্তু রয়েছে, সেই দানাগুলো হচ্ছে খুশকির স্পোর। এই স্পোরগুলো যদি তুমি আরেকজনের মাথার মধ্যে ছেড়ে দাও, তার মাথায় খুশকি দিয়ে 1 সপ্তাহের মধ্যে খুশকি দিয়ে তার মাথাটা সম্পূর্ণ ভরে যাবে। যার মাথায় খুশকি আছে, নখ দিয়ে যদি তার মাথায় আঁচড় দেওয়া হয়, টান দেওয়া হয়, তাহলে কিছু দানাদার বস্তু এই নখের সাথে চলে আসবে। ওই দানাদার বস্তুগুলো হচ্ছে খুশকির স্পোর। এই স্পোরগুলো যদি আরেকজনের মাথায় দিয়ে দেওয়া হয় 1 সপ্তাহের মধ্যে তার মাথা খুশকি দিয়ে ভরে যাবে। এর জন্য যার মাথায় খুশকি আছে তার পাশে বসলে তার মাথা থেকে হচ্ছে এই স্পোরগুলা বাতাসের সাথে উড়ে আমাদের দেহে এসে, আমাদের মাথায় এসে আমাদের খুশকি হয়ে যেতে পারে। তাহলে আমি বলতে চাচ্ছি ফানজাই রাজ্যের জীবগুলোর বৈশিষ্ট্য বলতে চাচ্ছি। ফানজাই রাজ্যের জীবগুলো হচ্ছে অধিকাংশ স্থলে থাকে, তারা মৃতজীবী বা পরজীবী,
অর্থাৎ মৃতদেহ জীবের উপর জীবন ধারণ করে অথবা পরের উপর জীবন ধারণ করে। অধিকাংশ এককোষীয় অথবা মাইসিলিয়াম বা সরু সুতা দিয়ে গঠিত। নিউক্লিয়াস সুগঠিত। ওদের কোষ প্রাচীর কাইটিন বা প্রোটিনের একটা বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ শোষণ মানে অন্য জীব দেহ থেকে পুষ্টিগুলো শুষে নেয়। ক্লোরোপ্লাস্ট নাই বলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার ঘটে। উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম আর হচ্ছে মাশরুম। আসো প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, আমাদের শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট। প্ল্যান্টি রাজ্যের জীবগুলো নিয়ে আলোচনা করি। প্ল্যান্টি রাজ্যে আমরা দেখতে পাচ্ছি প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। প্ল্যান্টি মানে উদ্ভিদ। যে সকল উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারে তাদেরকে বলা হয় প্ল্যান্টি। যে সকল উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারে, সালোক সংশ্লেষণকারী এই উদ্ভিদগুলোকে বলা হয় প্ল্যান্টি। সালোক সংশ্লেষণকারী এই উদ্ভিদগুলোকে বলা হয় প্ল্যান্টি। এই প্ল্যান্টি রাজ্যের জীবের রয়েছে উন্নত টিস্যু। এই পর্যন্ত এই প্ল্যান্টি রাজ্যে এই পর্যন্ত যতগুলো রাজ্য বলেছি, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, এই পর্যন্ত যে জীবগুলো বলেছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, তারা ছিল অনুন্নত টিস্যু। আর প্ল্যান্টি রাজ্যের জীবগুলো হচ্ছে উন্নত টিস্যু নিয়ে গঠিত। প্ল্যান্টি রাজ্যের জীবগুলো হচ্ছে উন্নত টিস্যু নিয়ে গঠিত। এই পর্যন্ত যতগুলো রাজ্য বলেছি কারো ভ্রূণ সৃষ্টি হয় নাই, কিন্তু প্ল্যান্টি রাজ্যে ভ্রূণ সৃষ্টি হয়। এই পর্যন্ত যতগুলো রাজ্য বলেছি কারো ভ্রূণ তৈরি হয় না, কিন্তু প্ল্যান্টি রাজ্যে ভ্রূণ তৈরি হয় এবং ভ্রূণ থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। ভ্রূণ থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। প্ল্যান্টি রাজ্যের গাছগুলা প্রধানত স্থলে থাকে, তবে জলজ গাছও পাওয়া যায়। প্ল্যান্টি রাজ্যে যৌন জনন অ্যানাইসোগ্যামাস। প্ল্যান্টি রাজ্যে যৌন জনন অ্যানাইসোগ্যামাস। প্ল্যান্টি রাজ্যে যৌন জনন অ্যানাইসোগ্যামাস কথাটির মানে হচ্ছে ওদের শুক্রাণু আর ডিম্বাণু আকার আকৃতিতে পার্থক্য বিশিষ্ট। খেয়াল করে দেখো ওদের শুক্রাণুর সাইজ কি আর ডিম্বাণুর সাইজ কি। শুক্রাণু তো এত ছোট আর ডিম্বাণু তো এত বড়। ওদের শুক্রাণু আর ডিম্বাণু আকার আকৃতির পার্থক্য বিশিষ্ট। আকার আকৃতির পার্থক্য বিশিষ্ট হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যানাইসোগ্যামাস, এই ধরনের যৌন প্রজননকে বলা হয় অ্যানাইসোগ্যামাস, যেখানে শুক্রাণু ডিম্বাণু লেখা আছে তোমাদের বইতে আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটো গ্যামেটের মিলন ঘটে। এখানে প্ল্যান্টি রাজ্যে আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটো গ্যামেটের মিলন ঘটে। এভাবে ভিন্নধর্মী দুটো গ্যামেটের মিলনের এই ধরনের আকার আকৃতির পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী ছোট বড় আকার আকৃতির পার্থক্য বিশিষ্ট ছোট বড় ভিন্নধর্মী দুটো গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। ভিন্নধর্মী দুটো গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। ওদের লেখা আছে ওদের স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। তোমরা জানো গাছের ভিতরে গাছের স্ত্রী প্রজননাঙ্গকে আমরা নাম দেই গর্ভাশয়। গাছের স্ত্রী প্রজননাঙ্গকে আমরা নাম দেই গর্ভাশয়। কিন্তু না, গর্ভাশয়ের ভিতরে এমন একটা বস্তু রয়েছে যেখান থেকে বীজ তৈরি হবে। গর্ভাশয়ের ভিতরে এই বস্তুকে বলা হয় আর্কিগোনিয়াম। তাহলে উদ্ভিদে বীজ তৈরি হয় আর্কিগোনিয়াম থেকে। যাদের আর্কিগোনিয়াম রয়েছে তাদেরকে বলা হচ্ছে আর্কিগোনিয়েট। যাদের আর্কিগোনিয়াম রয়েছে তাদেরকে বলা হচ্ছে আর্কিগোনিয়েট। তাহলে প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্য বলছি। প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে এরা নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, যাদের দেহে উন্নত টিস্যু রয়েছে। পোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, এই চারটা রাজ্যের মধ্যে প্ল্যান্টিতেই শুধু উন্নত টিস্যু রয়েছে। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং ভ্রূণ থেকে ডিপ্লয়েড পর্যায়ের সূচনা ঘটে। এরা স্থলে থাকে, তবে অনেক জলজ প্রজাতিও রয়েছে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস, অর্থাৎ যৌন জনন অ্যানাইসোগ্যামাস মানে হচ্ছে আকার আকৃতি এবং শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটো গ্যামেটের মিলন ঘটে। আকার আকৃতি শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটো গ্যামেটের মিলন ঘটে, যেখানে শুক্রাণু হয় ছোট এবং ডিম্বাণু হয় বড়। শুক্রাণু ছোট, ডিম্বাণু বড়। এই ধরনের আকার আকৃতির পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটো গ্যামেটের মিলন এখানে ঘটে। এরা সপুষ্পক, মানে হচ্ছে এদের ফুল হয়। এবং স্ত্রী জননাঙ্গ হচ্ছে আর্কিগোনিয়াম। যেখানে স্ত্রী জননাঙ্গ হচ্ছে আর্কিগোনিয়াম, গর্ভাশয়ের ভিতরে আর্কিগোনিয়াম থেকে বীজ তৈরি হয়। উন্নত সবুজ উদ্ভিদকে 4 ভাগে ভাগ করা হয়েছে: মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। আমাদের সর্বশেষ রাজ্য হচ্ছে প্ল্যান্টি। আমাদের সর্বশেষ রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, যেখানে অ্যানিমেলিয়া রাজ্যে বহুকোষী প্রাণীরা অবস্থান করছে। যেহেতু এরা প্রাণীদের দেহে উদ্ভিদের অংশগুলা নাই। জড় কোষ প্রাচীর উদ্ভিদের বৈশিষ্ট্য, তাই এটা প্রাণীতে নাই। প্লাস্টিড উদ্ভিদের বৈশিষ্ট্য, তাই এটা প্রাণীতে নাই। বড় কোষ গহ্বর উদ্ভিদের বৈশিষ্ট্য, তাই এটা প্রাণীতে নাই। তাই অ্যানিমেলিয়া রাজ্যে প্রথমেই বলতে যাচ্ছি এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী অ্যানিমেলিয়া রাজ্যে থাকে।
এদের কোনো জড় কোষ প্রাচীর নাই, এদের কোনো জড় কোষ প্রাচীর নাই, কারণ কোষ প্রাচীর উদ্ভিদে থাকে, প্লাস্টিড উদ্ভিদে থাকে, তাই এটা প্রাণীতে নাই। কোষ গহ্বর উদ্ভিদে থাকে, তাই প্রাণীতে নাই। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যেহেতু প্লাস্টিড নাই। এরা অন্য খাবার গিলে ফেলে। প্রাণীরা অন্য খাবার গিলে ফেলে, যেমন আমি কোনো খাবার নিয়ে গিলে ফেলি, এর জন্য এদেরকে বলা হয় পরভোজী বা হেটারোট্রফিক। এদেরকে বলা হয় পরভোজী বা হেটারোট্রফিক। এদেরকে বলা হয় পরভোজী বা হেটারোট্রফিক। এদেরকে বলা হয় পরভোজী বা হেটারোট্রফি, মানে খাবার গিলে খায়। তাহলে অ্যানিমেলিয়া রাজ্যের জীবেরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, প্লাস্টিক থাকে না বলে, তাই এরা অন্য খাবার গিলে খেয়ে ফেলে। খাবার গিলে খাওয়াকে বলা হয় হেটারোট্রফিক বা পরভোজী। এদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তোমরা একটু আগে খেয়াল করে দেখবা, প্ল্যান্টি রাজ্যে আমরা বললাম উন্নত টিস্যু বিদ্যমান, আর অ্যানিমেলিয়া রাজ্যে বললাম জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। উন্নত টিস্যু আর জটিল টিস্যুর মধ্যে কি পার্থক্য? অ্যানিমেলিয়া রাজ্যে অধিক উন্নত টিস্যু বিদ্যমান, যাকে বলা হয় জটিল টিস্যুতন্ত্র। প্ল্যান্টি রয়েছে উন্নত টিস্যুতন্ত্র, আর অ্যানিমেলিয়া রাজ্যে রয়েছে অধিক উন্নত টিস্যু। এই অধিক উন্নত টিস্যুকে বলা হয় জটিল টিস্যুতন্ত্র। পরিণত ডিপ্লয়েড স্ত্রী আর পুরুষ প্রাণী শুক্রাণু আর ডিম্বাণু মিলনের মাধ্যমে এই প্রাণীদের প্রজনন ঘটায়, এবং প্রাণীদের যৌন প্রজননের সময় ভ্রূণ বিকাশের সময় ভ্রূণীয় স্তর তৈরি হয়। ভ্রূণীয় স্তর হচ্ছে 3টা। ভ্রূণীয় স্তর অ্যানিমেলিয়া রাজ্যে ভ্রূণীয় স্তর তৈরি হয়। ভ্রূণীয় স্তর 3টা তৈরি হয়, যেই 3টা স্তরের নাম হচ্ছে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং হচ্ছে এন্ডোডার্ম। তাহলে ওদের ভ্রূণীয় বিকাশের সময় ভ্রূণীয় স্তর তৈরি হয়। তাহলে অ্যানিমেলিয়া রাজ্য নিয়ে আলোচনা করছি। অ্যানিমেলিয়া রাজ্যে নিউক্লিয়াসটা সুগঠিত, বহুকোষী প্রাণী, মানে হচ্ছে এদের বহু কোষ বিশিষ্ট হয়। যেহেতু এরা উদ্ভিদ নয়, এরা প্রাণী, তাই এদের কোষ প্রাচীর, প্লাস্টিড বা বড় কোনো কোষ গহ্বর নাই। এরা যেহেতু প্লাস্টিড নাই, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই এরা হচ্ছে হেটারোট্রফিক, মানে পরভোজী, অন্য খাবার গিলে খায়, গলাৎকরণ। এদের দেহে জটিল টিস্যুতন্ত্র, মানে অধিক উন্নত টিস্যু বিদ্যমান। এরা যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে। এদের ডিপ্লয়েড পুরুষ আর স্ত্রী প্রাণীর এই গ্যামেটগুলা মিলিত হয়ে যৌন প্রজনন ঘটে। এদের ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর, মানে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তৈরি হয়। আমাদের রাজ্যগুলো শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে আছো, এই প্রশ্নগুলো একটু খেয়াল করো। এই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে বাড়ির কাজ হিসেবে জমা দিবা আমাকে। এই বাড়ির কাজগুলো সুন্দরভাবে করার জন্য দুইটা চার্ট আমি তোমাদেরকে গ্রুপে পোস্ট করে দিয়েছি। 2টা চার্ট আজকে যে পড়লাম আমরা, তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমরা পড়েছি 7 নম্বর পৃষ্ঠা থেকে 10 নম্বর পৃষ্ঠা, মাত্র 3টা পৃষ্ঠা, 7, 8, 9, 10, মাত্র হচ্ছে অ্যাপ্রক্সিমেট 3টা বা 4টা পৃষ্ঠা পড়ে আমরা এখানে বোর্ডের অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা হচ্ছে দিব। 2019 আর 20 সালে এই 3টা পৃষ্ঠা থেকে প্রশ্নের বন্যা এসেছে। 2020 আর 19 সালে রিসেন্ট এই বোর্ডগুলোতে প্রশ্নের বিস্ফোরণ ঘটেছে এই 3টা পৃষ্ঠা থেকে। এই 3টা পৃষ্ঠা থেকে এই কি কি প্রশ্ন বোর্ডে এসেছে আমি তোমাদের সাজিয়ে দিয়েছি, সেগুলো তোমরা সুন্দরভাবে বাড়ির কাজ করে আমাকে জমা দিবা। আমি প্রশ্নগুলো একটু ধরিয়ে দেই তোমাদের। 1 নম্বর প্রশ্ন বলেছে, নস্টক মানে মোনেরা আর পেনিসিলিয়াম মানে ফানজাই, এই জীব দুইটা ভিন্ন সুপার কিংডমের অন্তর্ভুক্ত, এদের বৈসাদৃশ্য লেখো। মানে নস্টক আর পেনিসিলিয়াম এরা হচ্ছে ভিন্ন সুপার কিংডমের অন্তর্ভুক্ত, এদের বৈসাদৃশ্য চেয়েছে। মানে নস্টক মোনেরা রাজ্যের, যার সুপার কিংডম হচ্ছে প্রোক্যারিওটা, পেনিসিলিয়াম হচ্ছে ফানজাই রাজ্যের, যার সুপার কিংডম হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা মানে আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে বৈসাদৃশ্য চেয়েছে। এটা পয়েন্ট করে তুলনা করতে হবে, ছক করা যাবে না। এটা পয়েন্ট করে তুলনা করে, আমি যে ছকটা দিয়েছি ফেসবুক গ্রুপে, সেখান থেকে নিয়ে পয়েন্ট করে তুলনা করে এটার অ্যান্সার দিবা। 1 নম্বরের মতো আরেকটা অ্যান্সার হচ্ছে 1 এর সাথে আরেকটা মিল আছে 9 এর অ্যান্সারের। তাহলে আসো 9 নাম্বারটা দেখি কি লেখা আছে। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, আমি উপরে একটু ভুল লিখেছি, এটা 9 হবে না, এটা 7 হবে। এটা 9 হবে না, এটা 7 হবে। 1 এর সাথে মিল হবে 7 এর, 1 এর সাথে মিল হবে 7 এর, 1 এর সাথে মিল হবে 7 এর, 1 এর সাথে 7 এর মিল পাওয়া যায়, 1 এর সাথে 7 এর মিল পাওয়া যায়। 7 এর মধ্যে তুমি দেখো লিখেছে জাতীয় মাছ জীবটার সাথে আদি কোষের ভিন্নতা
কিভাবে ভিন্নতা পরিলক্ষিত হয় বিশ্লেষণ করো। জাতীয় মাছ হচ্ছে অ্যানিমিলিয়া রাজ্যের একটা প্রাণী। জাতীয় মাছ হচ্ছে অ্যানিমিলিয়া রাজ্যের একটা প্রাণী। জাতীয় মাছ হচ্ছে অ্যানিমিলিয়া রাজ্যের একটা প্রাণী যেটা ইউক্যারিওটা, আর আদিকোষ হচ্ছে প্রোক্যারিওটা। এই দুইটার মধ্যে কি ভিন্নতা রয়েছে বিশ্লেষণ করো। কি ভিন্নতা রয়েছে বিশ্লেষণ করো। এটাও তুলনা করতে হবে পয়েন্ট করে, এটাও পয়েন্ট করে তুলনা, এটাও পয়েন্ট করে তুলনা। আচ্ছা, এই গেল দুইটা রাজ্য, এই গেল দুইটা রাজ্য। তাহলে 1 এর সাথে 7, এই দুইটা হচ্ছে প্রোক্যারিওটা আর ইউক্যারিওটার মধ্যে, প্রোক্যারিওটা আর ইউক্যারিওটার মধ্যে তুলনা করতে হবে, প্রোক্যারিওটা ইউক্যারিওটার মধ্যে তুলনা করতে হবে। 2 নাম্বারটা প্রশ্নটা দেখো লেখা আছে, 2 নম্বর প্রশ্নটা দেখো লেখা আছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে হচ্ছে প্ল্যান্টি রাজ্যের আম, এর সাথে পেনিসিলিয়াম রাজ্যের মধ্যে কোনটা উন্নত বিশ্লেষণ করো। কোনটা উন্নত বিশ্লেষণ করে। এই দুইটা রাজ্যের মধ্যে আমি তোমাদের ফেসবুক গ্রুপে 5টা রাজ্যের মধ্যে তুলনা দিয়েছি। তোমাদের ফেসবুক গ্রুপে 5টি রাজ্যের মধ্যে তুলনা দিয়েছি। 5টা রাজ্যের মধ্যে তুলনার মধ্যে এই প্ল্যান্টি আর ফানজাই, এই দুইটা রাজ্যের তুলনা, এই দুইটি রাজ্যের তুলনা দিতে হবে, এই দুইটা রাজ্যের তুলনা দিতে হবে, এই দুইটা রাজ্যের তুলনা চিত্র সহ, এই দুইটা রাজ্যের তুলনা চিত্র সহ। সবগুলো অ্যান্সার চিত্র সহ হবে, সবগুলো অ্যান্সার চিত্র সহ হবে, সবগুলো অ্যান্সার চিত্র সহ হবে। তাহলে প্ল্যান্টি রাজ্যের সাথে ফানজাই রাজ্যের তুলনা, প্ল্যান্টি রাজ্যের সাথে ফানজাই রাজ্যের তুলনা চিত্র সহকারে দিবা তোমরা। এবং আমি যে ছকটা দিয়েছি ফেসবুক গ্রুপে সেই ছকের সাহায্য নিবা। যারা এখানে জ্ঞানী আছো, যারা এখানে জ্ঞানী আছো তারা দ্রুত বাড়ির কাজটা করে হচ্ছে ফেসবুক গ্রুপে দিয়ে দিবা। এতে যারা একটু দুর্বল আছে তারা তোমাদের বাড়ির কাজটা দেখে তারাও বুঝতে পারবে এবং সদগায়ে জারিয়ার সোয়াব হিসেবে তোমরা অবশ্যই অবশ্যই সোয়াব পেয়ে যাবা। তাহলে এখানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা প্ল্যান্টি আর হচ্ছে পেনিসিলিয়াম হচ্ছে ফানজাই, এই দুইটা রাজ্যের মধ্যে তুলনা করে বলে দিবা, তুলনা করে শেষে বলে দিবা পয়েন্ট করে, দুইটা রাজ্যের মধ্যে তুলনা করে বলে দিবা শেষে যে এই রাজ্যের তুলনায় ওই রাজ্য উন্নত। 3 নম্বরে বলেছে এগারিকাস মানে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য লিখো। ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য, আমি তোমাদের ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য কিভাবে লিখবা, পয়েন্ট সাব পয়েন্ট করে, পয়েন্ট সাব পয়েন্ট কোটেশন দিয়ে, পয়েন্ট সাব পয়েন্ট করে, পয়েন্ট সাব পয়েন্ট করে কোটেশন দিয়ে দিয়ে ব্যাখ্যাগুলো লিখবা। আমি তোমাদের ফেসবুক গ্রুপে যেই ছকটা দিয়েছি, আমি তোমাদের ফেসবুক গ্রুপে যেই ছকটা দিয়েছি সেই ছকের মধ্যে, আমি তোমাদের ফেসবুক গ্রুপে যেই ছকটা দিয়েছি সেই ছকের মধ্যে আমি তোমাদের লিখে দিয়েছি যে কোন রাজ্যের জীব কিভাবে হচ্ছে খাদ্য তৈরি করে, কোন রাজ্যের জীব কিভাবে খাদ্য তৈরি করে সেখানে আমি লিখে দিয়েছি। খাদ্য তৈরির প্রক্রিয়া, আবাসস্থল, তারপর প্রজনন প্রক্রিয়া, সবগুলো আমি তোমাদের বিস্তারিত লিখে দিয়েছি। কোষ গঠন, কোষ প্রাচীর, নিউক্লিয়াস কেমন, অঙ্গাণু কেমন, কোষ বিভাজন কিভাবে হয়, প্রজনন কিভাবে হয়, এভাবে পয়েন্ট সাব পয়েন্ট করে কোটেশন দিয়ে এই বৈশিষ্ট্য লিখবা। এটা এসেছিল কুমিল্লা 2020 সালে। ঠিক একই আরেকটা প্রশ্ন এসেছে 3-এর সাথে মিল দিয়ে, আরেকটা প্রশ্ন এসেছে 1-এর সাথে মিল পাবা 7, 1-এর সাথে মিল পাবা 7 আর 3-এর সাথে মিল পাওয়া যাচ্ছে 5-এর, 3-এর সাথে মিল পাওয়া যাচ্ছে 5-এর, 3-এর সাথে 5-এর মিল তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে পেনিসিলিয়াম বা ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য লিখতে এই সাব পয়েন্ট, পয়েন্ট সাব পয়েন্ট করে কোটেশন দিয়ে লিখবা। এবার 4 নাম্বারটার অ্যান্সার দেখো, নীলাভ সবুজ শৈবাল আর এককোষী শৈবাল জীব দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা বিশ্লেষণ করা মানে মনেরা আর প্রোটিস্টা। এক কথায় আমি তোমাদের যে ছকটা দিয়েছি, এক কথায় আমি তোমাদের ফেসবুক গ্রুপে 5টি রাজ্যের তুলনার যে ছকটা দিয়েছি এই 5টি রাজ্যের তুলনামূলক ছকটাই নিয়ে আসতে পারবে তোমাদের জীবনে আমূল পরিবর্তন ইনশাল্লাহ। এই 5টি রাজ্যের তুলনামূলক যে ছকটা আমি তোমাদের ফেসবুক গ্রুপে দিয়েছি ইনশাল্লাহ এই ছকটাই নিয়ে আসতে পারে তোমাদের জীবনে পরিবর্তন, এই ছকটাই নিয়ে আসতে পারে তোমাদের জীবনে আমূল পরিবর্তন। এই ছকটা আজকে রাতে পানি দিয়ে গুলে খেয়ে ফেলবা, এই ছকটা আজকে রাতে খাওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে এই রাজ্য দুইটার মধ্যে তুলনা, পয়েন্ট করে তুলনা করতে হবে, পয়েন্ট করে তুলনা। আমি দেখতে চাই জ্ঞানীরা কত বেশি তুলনা করতে পারে এবং জ্ঞানীদেরকে আমি বলবো আগে আগে বাড়ির কাজ করে জমা দেওয়ার জন্য, যাতে দুর্বলরা তোমাদেরটা নিয়ে কাজ করতে পারে। জ্ঞানীদেরকে হচ্ছে পয়েন্ট করে তুলনা করতে বলেছি চিত্র সহকারে। এবার 6 নাম্বার প্রশ্নটার অ্যান্সার, 6 নাম্বার, স্যাররা দেখতে পাচ্ছে বাচ্চারা তো দুইটা রাজ্যের তুলনা খুব ভালো করে শিখে গিয়েছে, বাচ্চারা তো দুইটা রাজ্যের তুলনা খুব সুন্দর করে পারছে। এখন সিলেট বোর্ড 2020 ওরা বলছে মজা পেয়ে গিয়েছো তোমরা, দুইটা রাজ্যের তুলনা করো শুধু, তোমরা মজা পেয়ে গিয়েছো, দুইটা রাজ্যের তুলনা করো শুধু। এখানে সিলেট বোর্ড 2020 সালে ওরা 3টা রাজ্যের তুলনা একসাথে দিয়েছে, প্রোটিস্টা, মনেরা, প্ল্যান্টি, এককোষী শৈবাল প্রোটিস্টা, নীলাভ সবুজ শৈবাল মনেরা, কাঁঠাল
প্ল্যান্টি, 3টা রাজ্যের তুলনা করে বুঝাও কে উন্নত। 3টি রাজ্যের তুলনা, 3টি রাজ্যের তুলনা, 3টি রাজ্যের তুলনা করে, 3টি রাজ্যের তুলনা করে বলে দিবা কোনটা উন্নত। এটাও চিত্র সহকারে এই তুলনাটা করবা তোমরা। প্রশ্নটা হচ্ছে এই ধরনের প্রশ্ন, অর্থাৎ আমি তোমাদেরকে বলতে চাচ্ছি শুধুমাত্র আমি তোমাদের 5টি রাজ্যের তুলনার যে ছকটা দিয়েছি এই ছকটাই তোমাদের জীবনে নিয়ে আসতে পারে আমূল পরিবর্তন। সুতরাং এই ছকটা ভালো করে আজকে রাতেই খেয়ে ফেলবা। 8 নম্বরে বলেছে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত জীব অপেক্ষা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব অধিক উন্নত কেন? এটাও তুলনা চিত্র সহকারে করতে হবে। 9 নম্বরে বলেছে পেনিসিলিয়াম এবং দোয়েল পাখি মানে ফানজাই আর অ্যানিমিলিয়ার মধ্যে কোনটা উন্নত বিশ্লেষণ করো। এটাও পয়েন্ট করে তুলনা করতে হবে। এই প্রশ্নগুলা এতগুলা প্রশ্ন সুন্দর, এতগুলা প্রশ্ন গঘর, এতগুলা প্রশ্ন বোর্ডে এসেছে, তাহলে এতগুলা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা ছক তুমি কেন মুখস্থ করবা না আমাকে বলো। আমাকে যদি এই ধরনের কোন ছক কেউ করে দিত আমি আজকে রাতের মধ্যে গিলে ফেলতাম এই ছকটা। তোমরা এই ছকটাকে আজকে রাতের মধ্যে গিলে ফেলবা এবং বোর্ডের পরীক্ষার জন্য তুমি ছিনিয়ে নিতে পারো একটা সৃজনশীল প্রশ্ন। সুতরাং তোমরা এই 7 থেকে 10 নম্বর পৃষ্ঠার এই প্রশ্নগুলা ভালো করে সৃজনশীল এই প্রশ্নগুলা যদি তোমরা বাড়ির কাজ করে ফেলো তাহলে তোমাদের জীবনের আর কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আমি এখন পর্যন্ত যারা আমার সাথে ধৈর্য ধরে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখন যারা আছো তারা কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর কোশ্চেন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। সবাইকে বাড়ির কাজ করার জন্য অনুরোধ।